প্রিয় দর্শক শ্রোতা, আজকে বীর মুক্তিযুদ্ধের সাক্ষাৎকার পর্বে আমরা এসেছি বড়াইল জেলার বীর মুক্তিযোদ্ধা শহীদ কুমারী কবি, যিনি বীর মুক্তিযোদ্ধা, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি সদর উপজেলার উপজেলা চেয়ারম্যান ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তার কর্মসূচি জীবনের কাহিনী আমরা আজকে শুনব। তিনি আমাদের একটু সময় দিয়েছেন এবং বিশেষ বক্তৃতা করতে পারি। আমরা শুরু করছি। প্রথমেই আমরা মুক্তিযুদ্ধের সূচনা পর্বের দিকে আমরা আলোচনায় আসবো। যে মুক্তিযুদ্ধের সূচনা পর্বে আপনি কত কেমন বয়স ছিল বা? দেখেন, মুক্তিযুদ্ধ সূচনা বলতে গেলে যা বলতে হয় তা হচ্ছে মুক্তিযুদ্ধের আগে স্বাধীনতা আন্দোলন তারা ওই দিলাম তারা ও মুক্তিযুদ্ধের নাম বলবো না, আমার নিজের নাম বলো। ও যত তুমি হ্যাঁ, ঠিক আছে। তো আসলে ছাত্র অবস্থায় ছিলেন বা? অবশ্যই ছাত্র না, তখন ছাত্র, প্রাক্তন ছাত্র আর কি। আমি 1968 সালে ডিগ্রি পরীক্ষা দিই, 68 সালে। তো ওই রাজনীতির কারণে এক পর্যায়ে পরীক্ষা ড্রপ করি, তারপর মার্শাল ল কেসে পড়ি। তখন আমি ছাত্রলীগের সভাপতি নড়াইল মহকুমা, তখন তো মহকুমা ইউনিটের আমি তখন সভাপতি। ওই কারণেই মার্শাল ল কেস হয়, নড়াইল কলেজের নির্বাচনকে কেন্দ্র করে বোম্বিং হয় ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগের মাঝে। এইটা হচ্ছে এইটা হচ্ছে 69 সালে। হ্যাঁ, তো তারপর হইতে সামরিক শাসন চলতেছিল, তখন সাল কি ভুল হলো কিনা, যাই হোক ওই কারণে সাময়িক আইনে আমাদের নামে ই হলো, কেস হয়ে গেল। তো ওই কেসের ওই পলায় এসে এসে পরীক্ষা দিতাম, তো কয়েক সাবজেক্ট দিয়ে আর দিতে পারলাম না। তো তখন আমি ছাত্র। তুমি বলছো যে সূচনা, সূচনা তো অনেক আগে। আমার ধারণা যা বুঝি তাতে পাকিস্তান জন্ম নেওয়ার পরেই এক সেকশন আমাদের দেশের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, ছাত্ররা চিন্তা করত যে আমাকে ভবিষ্যতে স্বাধীন হতে হবে। পাকিস্তানের জন্য হ্যাঁ, পরপরই এই চিন্তা শুরু হয়, যে কারণে ধীরে ধীরে ওর মধ্যে একটা বিশেষ কি বলে ইয়ে ছিল, চিন্তা ছিল, একটা গ্রুপ ছিল যারা এইটা নিয়ে এগোতো, যার নেতৃত্বেই বঙ্গবন্ধু ছিলেন। তো সেইটা দিনে দিনে পরিপক্ক হয়ে এসে মূলত মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে। হ্যাঁ, 70-এ নেই, মানে দিনে দিনে বললাম যে এসে 70-এর নির্বাচনের পরে। 70-এর নির্বাচনের অভিজ্ঞতা বলুন। হ্যাঁ, 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনে আমাকে নড়াইলে ওই সময় তো ন্যাশনাল অ্যাসেম্বলি আর প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, অর্থাৎ
তাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে আমাদের প্রার্থী ছিলেন খন্দকার আব্দুল হাফিজ সাহেব, আর প্রাদেশিক আহ, ইয়েতে ছিলেন শাহিদ আলী খান ওই কালিয়া নড়াইল সংসদীয় আসনে, আর লেফটেন্যান্ট মতিউর রহমান ছিল নড়াইল লোহাগড়া অংশে। হ্যাঁ, এই যে আগরতলা ষড়যন্ত্র মামলায় মামলা উনি বেরোয় আসলেন। উনি কি প্রার্থী ছিলেন? হ্যাঁ, উনি তো ইয়ে হলেন, এমপি হলেন, মেম্বার অফ প্রাদেশিক পরিষদ। তা আমি জানতে চাচ্ছি এনাদের প্রতিদ্বন্দ্বী কারা ছিলেন? এদের ওই বছর ওইবার প্রতিদ্বন্দ্বী বলতে ওই মুসলিম লীগের ইয়ে ওই পাশে, অর্থাৎ নড়াইল এক আসন, তখন তো এক আসন না, নড়াইল কালিয়া কনস্টিটিউয়েন্সিতে লতিফ গাজী সাহেব ছিলেন প্রাদেশিক, না উনি ছিলেন পার্লামেন্টে খন্দকার আব্দুল হাফিজের এগেনস্ট, না হ্যাঁ লতিফ গাজী সাহেবই ছিলেন, লতিফ গাজী সাহেব। যাই হোক, মুসলিম লীগের। তো আওয়ামী লীগের এজেন্ডা গুলো কেমন ছিল? আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার কোন জাতীয় ছিল? 6 দফা ভিত্তিক ইলেকশন ছিল। 6 দফা নিয়ে আমরা গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি। নির্বাচনের পরবর্তী সময় তো সরকার গঠনের একটা প্রক্রিয়া থাকা কথা। সে তো বটে, পার্লামেন্ট নির্বাচন হয়ে যাওয়ার পরেই তো সরকার গঠন হবে। তখনই তো এই মানে পাকিস্তানিরা নানান ইস্যু ধরে, যাতে পার্লামেন্ট অধিবেশনের প্রথম পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা ছিল বোধহয় ঢাকাতে 3 তারিখে, 3 তারিখে, অথচ ওরা ই করলো 3 তারিখের অধিবেশন বন্ধ করে দিল, বন্ধ করে দিল। আমরা তখন, আমার ভালো মনে আছে যে 1 তারিখে না কবে ঘোষণা হলো, দিন ঘোষণা হলো, আমরা তার পরের দিন খুব ভোরকে মিছিল করলাম। আপনারা কি ঢাকার সংবাদ খুব দ্রুতই পেয়ে যেতেন? হ্যাঁ, পাইতাম। দিনের দিন পেয়ে যেতেন না কেমন? দিনের দিন না হলেও আমরা মোটামুটি প্রোগ্রাম গুলো জানতে পারতাম। কিভাবে পাইতেন? কোন source থেকে? এইগুলো বোধহয় কিভাবে যে এটা আমি অ্যাকুরেট বলতে পারবো না, তবে খবর পাইতাম আমরা। মানে যোগাযোগ ব্যবস্থাটা এরকম ছিল? ছিল না, তারপরেও সংবাদ সংবাদ যত দ্রুত সম্ভব পাওয়া যেত। তা আমার মনে আছে ওই দিন আমরা বোধহয় 2 তারিখে যে মিছিল করলাম নড়াইলে, স্লোগান দিলাম বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ 2 স্বাধীন। তারিখে? হ্যাঁ, বীর 2 তারিখে বাঙালি, স্লোগান দিলেন? হ্যাঁ, কারণ আমরা বুঝতেছিলাম ওই যে যেটা যে এরা ক্ষমতা দেবে না, স্বাধীনতা যুদ্ধ করা লাগবে। এটা বুঝতে পেরেছিলেন তখন? হ্যাঁ, তার আগের থেকেই আমরা আমাদেরকে এটা বলা হতো। 7ই মার্চে যে ভাষণ বলেন, হ্যাঁ, আসলে আপনাদের প্রত্যাশা কেমন ছিল আর কি ছিল? আর আমরা 7ই মার্চে আমাদের প্রত্যাশা ছিল যে বঙ্গবন্ধু স্বাধীনতা ডিক্লেয়ার করবে। আমরা ওই যে রেডিও তো তখন ভাষণ টাষণ শুনতাম, তো মনে করতাম যে বোধহয় বঙ্গবন্ধু আহ সরাসরি স্বাধীনতা ঘোষণা করবেন। তো উনি তো সরাসরি করলেন না, ইনডাইরেক্ট করলেন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তো আমরা ধরে নিলাম যে ওইটাই ইয়ে। এই 7ই মার্চের যে ভাষণটা, এটা আপনারা কি কখন জানতে পেরেছেন? ঢাকার এরকম একটা মহাসমাবেশ হয়েছে বঙ্গবন্ধু এবং এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেছে, এই লড়াইয়ে বসে আপনারা কখন দেখেছেন? ওই যখনই বলছে তখন রেডিও তো শুনেছি। রেডিও কি এটা প্রচার করেছিল? হ্যাঁ, পাকিস্তান রেডিও হ্যাঁ, সরাসরি? পাকিস্তান রেডিও মানে তখন তো আহ, আমরা রেডিওতে শুনলাম।
হ্যাঁ, রেডিওতেই তো শুনলাম, খেয়াল নেই অত। খেয়াল নেই এই যে বা অন্য কোনো জিনিসে হ্যাঁ, তো আপনাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? প্রতিক্রিয়া ছিল আমরা স্বাধীনতা যুদ্ধ যেতে হবে, তার প্রস্তুতি নিতে হবে। সেটা তো আপনার 2 তারিখে ধরে নিয়েছেন। হ্যাঁ, পরবর্তী প্রতিক্রিয়াটা কেমন ছিল? আপনাদের যে প্রত্যাশা ছিল, আপনারা কি মনে করেছিলেন এটা সঠিক একটা হ্যাঁ, আমরা তো এইটা সঠিক খালি না, আরো সঠিক হওয়া দরকার ছিল। বঙ্গবন্ধু কেন দিল না, সরাসরি ঘোষণা না দিল না? এটা ছাত্র সমাজের একটা দাবি ছিল, হ্যাঁ, কিন্তু আমরা বঙ্গবন্ধু দূরদর্শিতার কারণে কিন্তু সরাসরি দেননি, মানে কিন্তু বাকিরা বাকিও রাখেননি, আবার যাতে আন্তর্জাতিক ভাবে পাকিস্তানিরা দেখায় দেয় যে সে একজন রাষ্ট্রদ্রোহী। তো 7ই মার্চ থেকে যে 26শে মার্চ পর্যন্ত যে সময়টা, এই সময়টায় তো একটা বোঝাপড়ার চেষ্টা চলেছে কিনা বা পাকিস্তানি ও সামরিক জান্তার সাথে ক্ষমতা হস্তান্তরে। ক্ষমতা হস্তান্তর ওই সময় যে পার্লামেন্ট অধিবেশন হওয়ার কথা, এটা 10 তারিখে নাকি ওইটা বন্ধ করে দিল। বন্ধ করে বন্ধ করে দিলেই তো আন্দোলন সংগ্রাম হরতাল ধর্মঘট একের পরে এক অসহযোগ আন্দোলন শুরু হয়ে গেল। তার শুরু হয়ে গেলে উম, অবশ্য অসহযোগ বোধহয় বঙ্গবন্ধু 7ই মার্চের থেকে 7ই মার্চের ভাষণেই বললেন। আমরা তার আগে ওই মূলত মুক্তিযুদ্ধ করা লাগবে সেই মর্মে আমরা আলাপ আলোচনা প্রস্তুতি বলতে যা বলে মানসিক ভাবে সবাই প্রস্তুত হতে লাগে। এটা কি নির্বাচনী ফলাফল দেওয়ার পর থেকে আগে থেকে? এই নির্বাচন দেওয়ার ফলাফলের পরেই যা সরাসরি অত প্রকাশ্যে ওরা আসেনি। দেখেন, এই দেশের মানুষ ওই নির্বাচনের সময় এখানে আমাদের একটা বাজার আছে সেন্ট্রেল সিংহে সোলপুর, ঠিক আছে। তা ওই পোস্টার নিয়ে গেছি, টাবুরে নৌকায় উঠে আমরা কয়েকজন ছাত্ররা। তো এক এক ভদ্রলোকের বয়স মিনিমাম 75 থেকে 80 বছর হবে। তা বলছে কি যে ব্যাপার, তোরাদের মজিওয়ারের ভোট চাচ্ছিস, মজিওয়ার নাকি পাকিস্তান ব্যাঙ্গে দেশ স্বাধীন করবে। তো আচ্ছা, তো আমরা বললাম যে না, আমরাও তখন অত বুঝবাজের মধ্যে নেই ইলেকশনের সময় যে এইরকম কিছু ভবিষ্যতে হতে পারে। তাহলে না, পাকিস্তানি থাকবে, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু যাতে রাষ্ট্রের আহ, প্রধানমন্ত্রী হতে পারে, সেটাই আমাদের এই পূর্ব পাকিস্তানিদের শাসনটা যাতে আসে। আপনি কি মনে করেন বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ ছিল? এটা আপনি মনে করেন? ওরা তো দিতে চাইতো না যে সুযোগ। যদিও বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রী বানাতো, নানান রকম শর্ত জুড়ে দিয়ে কাজ করতে দিত। বঙ্গবন্ধু তো 6 দফা করেছেন, তিনিও তো 6 দফার উপরই দায়িত্ব ছিলেন। তো আমরা দেখেছি জুলফিকার আলী ভুট্টো একটা এখানে একজন গুরুত্বপূর্ণ কালপিট বলতে পারেন, তিনিও ছিলেন জুলফিকার আলী ভুট্টো। ও হ্যাঁ, তার যেটা দেখেছি যে তার তিনি তো নির্বাচনে পরাজিত হয়েছিল, 88 সিট পেয়েছিলেন সম্ভবত। পরাজিত হয়েও বঙ্গবন্ধুকে তিনি বলেছিলেন তাকে প্রধানমন্ত্রী করা। আর সে তো বঙ্গবন্ধুকে আহ, বলতেই পারে। হাস্যকর একটি কথা। হ্যাঁ, বলতেই পারে। সেক্ষেত্রে তার একটা ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র, একদম মূল ষড়যন্ত্রটা ছিল। ক্ষমতা হস্তান্তর না করা। হ্যাঁ, তখন সর্বোপরি যে 26শে মার্চ আমরা যে স্বাধীনতা দিবসটা পালন করি, এই স্বাধীনতার ডাকটা একদম ফাইনালি কিভাবে কি আসলো একটু বলতে চাই। স্বাধীনতার ডাক মূলত কোনটাকে আপনি 26শে মার্চ
বঙ্গবন্ধুরে গ্রেপ্তার করলো কয় তারিখে? 25 মার্চ 25 তারিখে মারছে উনি। হ্যাঁ, 26 মার্চ অর্থাৎ রাত 12টার পরে হ্যাঁ, অর্থাৎ 26 তারিখ হয়ে গেছে। পড়ে গেছে রাত 12টার পরে যখন। এই জন্যই এটাকে 26শে মার্চে আমরা এবং ওনার ওই যে উনি গ্রেপ্তার হওয়ার আগেই উনি ওয়্যারলেসে স্বাধীনতাটা ঘোষণা করেন। এখানে একটি বয়ান রয়েছে যে উনি ওয়্যারলেসের স্বাধীনতার ঘোষণা রেখেছেন। এই ওয়্যারলেসের স্বাধীনতার ঘোষণা কি আপনারা শুনেছেন বা শোনার সৌভাগ্য হয়েছে? আমরা তো তখন তো যোগাযোগ ব্যবস্থা বা এত ছিল না, তো আমরা এই যে 16 মার্চ 25শে মার্চে ঢাকায় যে গণহত্যা হলো, শুধু ঢাকা না সারা দেশে, সারা বাংলা দেশের সমস্ত জায়গায় কম বেশি এইটা হলো। তাতে আমাদের ওদের শোনার দরকার হয় নাই। তো বঙ্গবন্ধু যে গ্রেপ্তার হয়েছে এটা আপনারা কখন জানেন? আমরা জানছি ওর পরেই, পরে বলতে হয়তো 2-4 দিন পরেই আমরা। পরে দুই চার দিন পরে কিভাবে জানবেন যে বঙ্গবন্ধু গ্রেপ্তার হয়েছে? বাই দিবাই কথায় তার আগে কোনো প্রচার ছিল বঙ্গবন্ধু সম্পর্কে? গ্রেপ্তার হওয়া বাদে অন্য কোনো প্রচার ছিল কি? তিনি ইন্ডিয়ায় গিয়েছেন বা কোনো না, এরকম কিছু তো আমার জানা ছিল ওরকম কোনো প্রচার বা কৌতূহল ছিল না। বঙ্গবন্ধু সম্পর্কে তিনি গ্রেপ্তার করেন বা কি বলে এরকম কোনো কৌতূহল মানুষের থাকে? বঙ্গবন্ধুকে যে গ্রেপ্তার করে ফেলবে এইটা আমরা এমনি ধারণা করতাম। গ্রেপ্তার করে ফেলতে। এখানে একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে তাজউদ্দিন কোনটা। তাজউদ্দিন কোন একটি বই লিখেছেন তার পিতাকে। সে বইয়ে তিনি উল্লেখ করছেন যে 25শে মার্চ রাতে 25শে মার্চ তাজউদ্দিন আহমেদ স্যার সম্ভবত ইসলামের তারা গিয়েছিলেন বঙ্গবন্ধুর কাছে স্বাধীনতা ঘোষণা করার জন্য রেকর্ড দিয়ে গিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেই রেকর্ডে স্বাধীনতা ঘোষণা করেননি। তাদের দাবি মতো তারা বঙ্গবন্ধু তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন এবং বলেছেন তোমার নাকের তেল দিয়ে ঘুমাও, হম নাকের তেল দিয়ে ঘুমাও। এইগুলো এখন তাজউদ্দিন সাহেবের মেয়ে দেখতে পারে, মানে বলতে পারে। তা এটা যে আপনি এদের সাথে তো বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু তো কিছু ভুল ছিল, নিজের আপন মানুষগুলোকে উনি ধরে রাখতে পারেন। এমন কিছু লোক ওনার পাশে ছিল যে পরামর্শ দিত, সেই পরামর্শে উনি অনেকটা বিভ্রান্ত হয়ে যেত। যেমন যেমন এই যে ইয়ে আহ, তাজউদ্দিন সাহেবকে স্বাধীনতার পর উনি তো অর্থমন্ত্রী ছিলেন না, তার থেকে করলো এগুলো। ওই আহ, ওনার পাশে কিছু লোক ছিল যারা ওনাকে সঠিক পথে চালাইতে পারত না। তাজউদ্দিন সাহেবকে যদি উনি সঙ্গে সেভাবে রাখতে পারতেন তাহলে বোধ হয়, কারণ ওনার একটা সমস্যা ছিল, ওনার কিছু লোক ছিল যারা ওনাকে যে পরামর্শ দিত সেই লাইনে হাঁটতো সঠিক। ওনার প্রকৃত বন্ধু এবং প্রকৃত ত্যাগীকে এই জায়গা বাঁচাইতে ওনার কিছু ভুল ছিল, সেই ভুলেরই পরিণতি ওনার। আপনি মনে করেন বঙ্গবন্ধু যদি তাজউদ্দিন সাহেবের মতো বা অন্যান্য নেতৃবৃন্দের মতো ভারতে পালিয়ে গিয়ে তাহলে কি নেতৃত্ব আর প্রতিষ্ঠিত হতো না? ওনার গ্রেপ্তারের সিদ্ধান্ত দেয় সঠিক। এটা কি মনে করেন? আপনার একান্ত ব্যক্তিগত মতামত। বঙ্গবন্ধু যদি ওই সময় ভারতে যে থাকতেন তাহলে আমার তো মনে হয় যে আমাদের আরো ডবল হতো। স্পৃহাটাও সেটা আপনার মনে হয়। আমার তাই মনে হয়। কিন্তু উনি তো গ্রেপ্তার উনি গ্রেপ্তার হয়েছেন, উনি চাননি পলাইতে, পালন পছন্দ করেন। পালানো পছন্দ করেন। সারা জীবন খুব সাহসিকতার সাথে। তো এরপরে যে ভারতে একটি সরকার গঠন হলো, প্রবাসী সরকার,
এটা আপনারা কখন জানতে পারলেন এবং সরকার সম্পর্কে আপনাদের ধারণাটা কখন কেমন ছিল? মূল্যায়নটা কেমন? ধারণা যে সরকার একটা গঠন হয়েছে, আহ ভারতে আমাদের যেতে হবে, ওই সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করব, ট্রেনিং নেব, অস্ত্র দরকার, অস্ত্র পাবো, এদের সাথে যুদ্ধ করবো, এটাই আমাদের। তখন ও শুনে আমরা একটু উৎসাহিত হই। মন্ত্রিপরিষদ যেটা ছিল হুম। সেটা আপনাদের কাঙ্ক্ষিত ছিল না। তাজউদ্দিন আহমেদ উনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু এগুলো তখন এই নেতৃবৃন্দ সম্বন্ধে আমাদের তো অত ধারণা ছিল না। নেতারা কিরা কেমন, কে কত কি রাখে একটি আজকের সরকার মতো। গঠিত হয়েছে, মুক্তিযুদ্ধ করতে হবে, হ্যাঁ, সেভাবে আপনারা। তো এখানে একটি বিষয় রয়েছে যে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা, এগুলো জিয়াউর রহমানের কথা একটা আলোচিত হয় যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমান একটি হচ্ছে প্রভিশনাল প্রেসিডেন্ট হিসেবে স্বাধীনতা ঘোষণা করেছেন। আবার একটি narrative রয়েছে যে তিনি বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছেন। এ বিষয়ে তখন আপনি কি আপনার এ তো বঙ্গবন্ধুর পক্ষেই স্বাধীনতা ঘোষণা করছে, বঙ্গবন্ধু এইটাই ঠিক। সেটা আপনারা জানতে পেরেছেন? দেখেন এই ইয়ে, ওর নাম কি, শফি, ওই যে, হ্যাঁ, শফিউল্লাহ। আমি একবার আমরা মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ সংসদের একটা কমিটিতে আমি ছিলাম, ওখানে মিটিং, শফিউল্লাহ সাহেব আইছে, উনি বললেন যে ওই জাহাজে পাকিস্তানি অস্ত্র আইছে, এই যে খালাস করবার জন্য জিয়াউর রহমান নিয়ে যাচ্ছে, পথে ওনারে ঠেক দিয়ে নামাইয়ে তো এই ঘোষণা দিয়ে আয়। ওনাকে তো বাধ্য করছিল ঘোষণা দিয়ে। হুম। তাহলে বঙ্গবন্ধু যে তিনি গ্রেপ্তারের পূর্বে যে ওয়্যারলেসে যে ঘোষণাটি দিয়েছিলেন ওইটাই মূলত স্বাধীনতা ঘোষণা। হ্যাঁ, প্রবাসী সরকার যেটা গঠিত হয়েছিল তার নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ হলো। হ্যাঁ, আপনাদের আপনারা কি ভারতে ট্রেনিং নিতে গিয়েছিলেন? হ্যাঁ। কোন কোন মাসের দিকে আপনারা আমি আমি গেলাম বোধহয় জুলাইতে। জুলাই? ভারতের কোথায়? ভারতের ওই উত্তরপ্রদেশের দেরাদুন ডিস্ট্রিক্টে। উত্তরপ্রদেশ, হ্যাঁ, দেরাদুন। দেরাদুন ডিস্ট্রিক্টের টাঙ্গুয়া নামক স্থানে, যা সি লেভেল থেকে ৭,৫০০ ফুট উপরে পাহাড়ের উপর। ওইটাই ছিল বিএলএফ এর ট্রেনিং, যাকে সংক্ষেপে মুজিব বাহিনী বলা হয়। এতে আবার এখান থেকে বাছাই করে পাঠাতো যাদের মিনিমাম এসএসসি পাস আছে। হ্যাঁ, মিনিমাম। তা না হলেও ওতে কিছু লেখাপড়া, এক্সপ্লোসিভ ট্রেনিং এর যে বিষয়গুলো ছিল, সেগুলো আহ, তাদের পক্ষে বোঝা কষ্ট হয়ে যেত। যারা একটা লেখা, তখন তো ধরেন আমাদের দেশের শিক্ষিতের হার কত ছিল। একেবারে হ্যাঁ, আমরা যারা যুবকরা ভারত গেছিলাম, তার মধ্যে অধিকাংশই লেখাপড়া জানতো না, আর জানবো কোন রকম। এই যে বলেন ন্যূনতম এসএসসি বা ম্যাট্রিক পাস, তারপরেও কিছু গেছে। এটা কি দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষাগত যোগ্যতা রাখা? শিক্ষাগত যোগ্যতা ওইটুকু না হলে যে শিক্ষাটা নেওয়া হবে তা গ্রহণ করা সম্ভব হবে না তাদের পক্ষে। আপনারা কয়জন গিয়েছিলেন এখান থেকে? বা দলগতভাবে গিয়েছিলেন না ব্যক্তিগত? না, আমি এখান থেকে গেছিলাম আমরা একসঙ্গে, উম, ২, ৫ জন মতো গেছিলাম। কারা কারা একটু বলবেন? আমি
আর শেখ ফজলুর রহমান জিন্না, কাজী আব্দুল হামিদ, এই তিনজন। আর হচ্ছে জিন্নার বড় ভাই ও পথেতে ফিরে আসলেন উনি। আর ইব্রাহিম নাম করে আর একটা ছেলে ছিল, সে ভারতে যে আমরা যখন ট্রেনিং এ যাব তখন সে গেল না। আমরা ভারতে গিয়েছিলেন, ট্রেনিং এ গেলেন, ভারতে যান, ভারতে কিনা, যার কথা বললেন যে গেল না, উনি কি ভারত পর্যন্ত গিয়ে? হ্যাঁ, ভারত বনগাঁয় যাইয়ে আমরা কয়েকদিন থাকলাম। আমাদের ওখানকার আহ ওই যে আপনি চিনতেন নাকি, অরবিন্দ তরফদার ওই স্কুলের শিক্ষক ছিল, ওনাদের একটা বাড়ি ছিল বনগাঁতে। তো ওনার দাদার নাম ছিল নিতাই তরফদার। ওই নিতাই তরফদার আমাদেরকে ওনাদের বাড়িতে উঠলাম এবং যোগাযোগ করলাম। তখন ওই যশোরের, তখন ছাত্রলীগের ইয়ে ছিল, উম, সাধারণ সম্পাদক ছিল রবিউল আলম। হ্যাঁ, তো রবিউল আলমের সাথে যোগাযোগ করলি, রবিউল আলম থেকে ওই মুজিব বাহিনীতে ট্রেনিংটা হতো, এই সব ছাত্রলীগের ছেলেকে পাঠাতো সব। তো তার মাধ্যমে যোগাযোগ করে আমাদের এসে নিয়ে গেল। তো ওই যার কথা বললাম সে ও পর্যন্ত ছিল আমাদের সাথে বনগ্রামে। পরে যেদিন আমরা ইসে রওনা হলাম, সেদিন আর সে আমাদের সাথে গেল না, বললো না আমি পারবো না। উনি কি ফিরে আসলেন? হ্যাঁ, ওর পরে সে ফিরে চলে আইছিল। আর পথের থেকে চলে আসলো আছে ওই জিন্নার বড় ভাই। চলে আসলেন। এখানে আমার একটা জানার বিষয় যে আপনারা যখন গেলেন, তো পরিবার থেকে কোনো বাধা বা উৎসাহ, বাধা আমার বাধা পেয়েছে না উৎসাহ পেয়েছেন? না, আমার পরিবারে বাধা দেয়নি। আমার তো ফাদার মারা যায়, আমার বয়স তখন 7 বছর। আমি মার বড় ছেলে। ও মা মনে করলো, আমি বললাম যে আমি ইসে চলে যাবো। তো প্রথম দিকে এদিক ওদিক থাকতাম কয়েকদিন, কি দেখি করা যায়, অস্ত্রপাতি কোয়ান্তে জোগাড় করা যায়। তারপর ওনার বোধহয় একটা সান্ত্বনা হলো যে আমার ছেলেটা ভারত গেলে বেঁচে থাকবে, এই দেশে থাকতে বেঁচে থাকবে না। তাতে আমার আর আপত্তি করলো না। ওই দোয়া ইউনিসের একটা ইয়ে দিল, বলে এইটা পড়তে থাকবা তুমি সবসময়। তারপরে ভারতে গেলেন, হ্যাঁ, ট্রেনিং শেষে কি দেশে? চলে আসলাম। ট্রেনিং শেষে এসে কলকাতার পাশে আছে ব্যারাকপুর, একটা সেনা ইয়ে, ওদের সামরিক বাহিনীর একটা এরিয়া, ওখানে আমাদের রাখলো। ওখান থেকে কোরিয়ার ঠিক করে আমাদের দেশে, তা বোধহয় 8-10 দিন ওখানে আমাদের কাটাতে হয়। ট্রেনিং শেষে কোন মাসে থেকে ফিরলেন? 28 দিনের ট্রেনিং হবে, আপনারা কি ট্রেনিং করে চলে আসলাম। ঢুকে পড়লেন? হম, 4 সপ্তাহ। 4 সপ্তাহ ট্রেনিং শেষে আপনারা ঢুকে পড়লেন কোন মানে ওই ইয়ে আমাদের কলকাতায় এনে রাখলো, ওই ব্যারাকপুর। পরে ওখান থেকে বললাম যে ওই ক্যাম্পে আমরা 8-10 দিন মতো ছিলাম, কারণ ওই যে কোরিয়ার মানে যারা আমাদেরকে নিয়ে আসবে পথ দেখাইয়ে, এরা ওই বললো যে পথ এখনো পরিষ্কার না, ক্লিয়ার না। বলেন আপনি? তো সেইভাবে আমরা দেশের মধ্যে চলে আসলাম। আসার পথে আমাদের আবার নানান রকম সমস্যা হয়েছিল। ওই যে যারা বামপন্থী রাজনীতি করতো, একটা নাম ছিল নকশাল। নকশালদের ভূমিকাটা কি ছিল? তারা কি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল? তারা পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধেও যুদ্ধ করতো, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও যুদ্ধ করতো। দুই পক্ষের বিরুদ্ধে তার কি ছিল?
তাদের তাদের থিম ছিল ছিল যে ওই পাকিস্তানিরা কি জন্য কথাটা বলতো ওরা ভুলে গেছি। তারা বলতো যে কুইক করে লড়াই কি কথাটা জন্য বলতো আমি ভুলে গেছি। ভালো পাকিস্তানিদেরও দিয়ে এই দেশ ইয়ে হবে না, আর মুক্তিযোদ্ধারাও ভারতের তাবেদার হবে। এটা কি তারা এরা তো রাজনৈতিক মন্তব্য করে হ্যাঁ, তাদের রাজনৈতিক স্বার্থে এই কথাগুলো বলতে ওরা তো চায়নাপন্থী ছিল, চায়নারা তো আবার পাকিস্তানিদের সমর্থন করতো। তো ভারতে যখন আপনারা গেলেন ওখানে আমাদের কোনো নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হয়েছিল আমরা আমরা খুব বেশি সময় ওখানে ছিলাম না। ওই আমাদের নড়াইলের খন্দকার আব্দুল হাফিজ সাহেব, সর্দার আব্দুল সত্তার, আলী করিম সাহেব, এনাদের সাথে ওই কয়েকদিন একটু যোগাযোগ ছিল। এরপর ওই ছাত্রলীগের মাধ্যমেই ট্রেনিং এ চলে যাই। ফিরে এসে আমাদের আলাদা ব্যারাকে বেরোতে দিত না, ওখান থেকে আবার বাংলাদেশে ঢুকে যাই। বাংলাদেশের প্রতি সম্মুখ সমরের কোনো সম্মুখ সমরে যার আগেই তো দেশ হলো, তো একটা যুদ্ধই মূলত করতে হয়েছে আমাদের। এই যে পাকিস্তানি বাহিনী রূপগঞ্জের ওই যে পানি উন্নয়ন বোর্ডের ওই যে এরিয়াটা অফিস,